হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি অঙ্কিতা। তো আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং ও খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকে হচ্ছে সোমবার। আমি আর ছেলে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো বেরিয়ে এবার ছেলেকে নিয়ে আমাকে যেতে হবে প্রথমে স্কুলে। তো স্কুলে আজকে ভর্তি করবার ডেট। তা আমি প্রথমে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে নেবো। স্কুলে ভর্তি করিয়ে আমি ছেলেকে নিয়ে যাব একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় যাব। তো সেটা তোমরা দেখতেই পারবে। তো পুরো ভিডিওটা দেখবার জন্য তোমরা ওয়েট করো, তো দেখতে পারবে। তো দেখো, এখানে আমি চলে এসেছি এবারে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে একটু বসেছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ছেলে বলল স্কুলে এত তাড়াতাড়ি যেও না, গেলে অনেকটা লাইনে দাঁড়াতে হবে। তা তার জন্য একটু এখানে সময়টাকে একটু স্পেন্ড করে নিচ্ছি, নিয়ে একটু পরেই আমরা বেরিয়ে যাব। সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তো ছেলেকে আমার স্কুলে ভর্তি করানো হয়ে গেছে। ভর্তি করে এবারে আমি আর ছেলে যাচ্ছি। দেখো, একদম হাজরা থেকে ক্রস করে কালীঘাট হয়ে একটা জায়গায়, সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। তো দেখতে পাচ্ছ, এবার আমরা ফুট দিয়ে হেঁটে চলে যাচ্ছি মা আর ছেলে। তো দেখো, আলটিমেটলি পৌঁছে গেলাম আলিপুর মিউজিয়ামে। তো দেখো, এবার আলিপুর জেল মিউজিয়ামে ঢোকার জন্য প্রথমে টিকিট কাটতে হয়। টিকিট 30 টাকা করে পার হেড। তো আমি আর ছেলে এবার টিকিটটা কেটে নিচ্ছি। ছেলে গেছে টিকিটটা কাটতে, আমি এদিকে ভিডিও করছি। তো পুরোটা করতে দিল না, বারণ করলো ভিডিও করতে। তো দেখো, ফাইনালি এবার আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে পড়লাম। ঢোকার সময় এবারে ব্যাগ চেকিং হলো। প্রথমে ব্যাগ চেকিং করতে হয়, তারপরে দেখো এই যে আমরা ঢুকছি। ঢোকা মাত্রই কি গা ছমছম পরিবেশ বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো যারা যারা যাওনি অবশ্যই ঘুরে আসতে পারো, ভীষণই ভালো জায়গা। একটা ভয়েরও জায়গা বলতে পারো, একটা কি বলবো, মানে খুবই ভালো লাগবে জায়গাটা গেলে। একটু ভয়, একটু গা ছমছমে, একটু অ্যাডভেঞ্চার টাইপের, সব রকমই রয়েছে। হ্যাঁ, তোমাদের ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। ছেলে অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, বায়না করছিল, তো আমিও ওই জন্য নিয়ে গেলাম। এবারে দেখো, এটা হচ্ছে তাঁতকল। এখানে বন্দিরা যখন থাকতেন, তখন বন্দিদেরকে দিয়ে এখানে কাপড় বোনানো হতো, তাঁত বোনানো হতো। তা আমি এটা বাইরে থেকে ক্যাপচার করে নিচ্ছি, ভেতরে আমি আর ঢুকিনি, কেননা আরও অনেকটা ঘুরতে হবে আমাদেরকে। তো যার জন্য আর ভেতরটা ঘুরিনি, বাইরে থেকে কোনো রকমে তুলে নিচ্ছি। আর এখানে সব স্কুলে থেকে ঘুরতে এসেছে মেয়েরা, দেখতেই পাচ্ছ। তো দেখো, এবার ঢুকে পড়েছি। এই দেখো, সেই জায়গা, সেই জিনিস, এটা হচ্ছে টাওয়ার। এটা আলিপুর জেলে সব বন্দীদের ওপর লক্ষ্য রাখা হতো, কে কোথাও পালাচ্ছে কি না। তো এই টাওয়ারের মাধ্যমে বোঝা যেত। দেখো, সব বন্দীদের কিভাবে সব ব্যবহার জিনিস হয়তো এগুলো আছে। এই যে কিভাবে মূর্তি করেছে, নারকোল ভাঙতো। এখানে দেখো চটের বস্তা যেটা হয়, সেই জামা হয়তো তারা পরতেন। আর এখানে হয়তো হামালদিস্তা হবে কিছু একটা, জানি না ঠিক। আর এখানে দেখো বন্দীদের স্ট্যাচু মডেল করা রয়েছে। এইবারে দেখো, আমরা যাচ্ছি হচ্ছে বন্দীদের জীবনচর্চায়, বন্দিরা কীরকম থাকতো। তো সেটাই দেখছি। দেখো, কেউ কেউ মডেল করে রেখে দিয়েছে। ইংরেজরা কীভাবে বন্দীদের ওপর দেখো অত্যাচার করতো, কিছু কিছু মডেল করা রয়েছে। কিছু কিছু না, প্রত্যেকটাই মডেল, কোনোটাই রিয়েল মানুষ নয়। তো কীভাবে থাকতো তারা, দেখো কেউ কেউ নিজেদের যেমন কাপড় জামা কাচতো, স্নান করতো, ঠিক সেইভাবে যেরকম ছিল সেইভাবেই মডেল করা রয়েছে। এখানে তারা শুতেন, এই যে বাটি থালা সব রয়েছে। এই যে ইনি দেখাচ্ছেন বসে আছেন, এটা হচ্ছে টয়লেট। এখানেও এই যে একজন বসে আছেন, দেখে যেন মনে হচ্ছে সত্যি সত্যি। দেখো, এরাদের কেউ কারোর ওপর নির্ভর করে ভর দিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, কেউ শুয়ে। এখানে সব দেখো, সবাই রান্না করে খাচ্ছে বন্দিরা। তো আর এখানে কেউ বসে, তারপরে এখানে কোনো বন্দীদের দেখো পা টিপছে। সব সত্যি সত্যি যেরকম ওখানে হতো, সব এরকম মডেল করা আছে। দেখে খুবই ভালো লাগছে।
তা এখানে দেখো আগে বন্দিরা হয়তো এইভাবেই কথোপকথন করতো। তো একদম পুরো আর কি মডেল করে রেখে দিয়েছে। প্রথমে তো বুঝতেই পারিনি ঢুকে, জানলা দিয়ে যখন আর কি দেখলাম মুখটা বাড়িয়ে, যেন মনে হচ্ছে সত্যি মানুষ। তো যাই হোক, এবারে আমরা বাইরেটা দেখো বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার আমরা ঘুরছি। ওখানে কোনো না ভয়েস আমি দিতে পারিনি, কারণ কপিরাইট যদি চলে আসে সেই জন্য, কেননা চতুর্দিকে গান চলছে দেশাত্মবোধক। এবারে দেখো ঢুকছি হচ্ছে যেখানে যেখানে আর কি প্রাইজ পেয়েছে আর কি, সেই জিনিসগুলো আর কি আমাদেরকে দেখাচ্ছে প্রাইজের এগুলো। এই যে যেমন কন্যাশ্রী প্রাইজটা পেয়েছে মমতা। তো এবার প্রাইজগুলো এক এক করে দেখাচ্ছে, কি কি মেডেল পেয়েছে, কি কি না পেয়েছে, সব এগুলো দেখাচ্ছে। তো এগুলো দেখে আমরা বেরিয়ে পড়লাম। এবার চলে এলাম যেখানে বন্দিদেরকে, মানে বন্দিরা শরীর টরীর খারাপ হলে বন্দিদের মানে হসপিটালে চিকিৎসা হতো, সেই হসপিটালে চলে এলাম। এই যে পাশেই আর কি সেটা। তো এবার এখানে দেখো ঋষি অরবিন্দ দেবের ছবি আছে। তো এখানে আর কি চিকিৎসা সব কিছু হতো বন্দিদের। তো এই ঘরটার মধ্যে চলে এলাম। তো বলছে নাকি এখানে উনি সিদ্ধি লাভও করেছেন। আমি বলতে পারবো না, এত কিছু আমার জানা নেই। যতটুকু জানি হয়তো বলছি, কিছু আর কি ভুলও হতে পারে। ভুল হলে একটু মানে ম্যানেজ করে নিও প্লিজ, ক্ষমা করে দিও, কেননা সব কিছু তো আর অত মনে নেই ইতিহাসের কথা। যতটুকু মনে আছে ততটুকু আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে কোনো বিদ্রোহ বা কিছুর সময় হয়তো কিছু পুঁথি লেখা বা কিছু হবে, আমি ঠিক বলতে পারবো না। তো যতটুকু বুঝলাম, এইদিকে দেখো সাঁওতালদের ইয়ে, খুব সম্ভবত এটা মনে হচ্ছে সাঁওতাল বিদ্রোহর সময়। আমি শিওর নয়। তো আমার যেটা মনে হলো আমি সেটাই বলছি। এবারে দেখো এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে যারা ছিলেন আর কি মহিলা ফ্রিডম ফাইটারদের আর কি জীবন ইতিহাস, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। তো সেগুলোই আর কি পড়লাম। এবার ওগুলো দেখে এবার বেরিয়ে পড়েছি। দেখো পরপর আর কি ওখানে পাশেই রয়েছে, তোমরা সব গেলে আর কি দেখতেই পারবে। তারপর চলে এলাম। দেখো ভারতীয় মুদ্রাগুলো আগে কীরকম ছিল, কত টাকার কি পয়সা ছিল না ছিল, সব কিছু এইভাবে আর কি সাজানো রয়েছে। তো এখানটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। 1913 সালে কিরম পয়সা কি। তো দেখতে পাচ্ছ এখানে মা দুর্গার আর কি মূর্তি মানে করা রয়েছে মূর্তিটার সামনে। তো এবার ছেলে তো ছবি তুলবে বলে খুব করছে, তো আমার ভিডিওই করতে দিচ্ছিল না, আগে ওর ছবি তুলে দিতে হবে। তো ওর ছবিটা আগে তুলে দিলাম মা দুর্গার সামনে, তা আমিও তুলেছি। তুলে দেখো আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো দেখো 150 টাকার কয়েন, কত কি কয়েন আর কি আগে ছিল ভারতে, মানে সেটাই দেখছি। চলে এলাম ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেওয়া হতো বিপ্লবীদের। তো এই জায়গাটা ভীষণই বেদনাদায়ক জায়গা বন্ধুরা। এখানে গানটাও চলছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। কপিরাইটের জন্য তোমাদের আর কি শোনাতে পারলাম না, তোমরাও শুনলে বলতে যে খুবই খুবই কষ্ট লাগে তখন এই সময়টা, যখন আর কি ঢুকে আর কি এই ফাঁসির জায়গাটা দেখছি। তো এখানে দেখো এই কারাগারগুলো দেখতে পাচ্ছ, এখানে পরপর 3টে আর কি কারাগার। এখানে তারাই থাকতো, মানে যাদেরকে আর কি আগের পরের দিনকে আর কি ফাঁসি দেওয়া হতো, তার আগের দিনকে এই সেলেতে তাদেরকে রাখা হতো রাতটুকু। তো এখানে আর কি তাদের যা যা মানে খাওয়ার ইচ্ছা, মনের লাস্ট ইচ্ছা, গীতা পাঠ, এগুলো সমস্ত কিছু এখানে করা হতো। তো পরের দিন তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো এবং ফাঁসি দেওয়া হতো। তো এগুলো দেখে শুনে এত মনটা খারাপ লাগছিলো যে কত কষ্ট করে তাদেরকে মানে ফাঁসি দেওয়া হতো। হ্যাঁ, আগের দিন রাতে তাদের কি অবস্থা হতো। তো দেখো ফাঁসি দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে পোস্টমর্টম রুম। তো এই টেবিলেই দেখতে পাচ্ছ শুয়ে তাদেরকে পোস্টমর্টম করা হতো। এবং
ভালো করে দেখতো ডাক্তাররা তাদের শরীর থেকে প্রাণটা বেরিয়েছে কি না। এখানেই তাদের পোস্টমর্টম করা হতো, কাটাছেঁড়া করা হতো। কি বেদনা, কি কষ্ট, মানে কি বলবো, মানে ওখানে গিয়ে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। মানে আমি চুপচাপ একটা জায়গায় তারপরে বসেছিলাম। আর এখানে দেখো ফাঁসির জায়গা, দুটো ফাঁসি দেওয়ার আর কি ঝুলছে, দড়ি ঝুলছে। তো দুটো একসাথেও ফাঁসি দেওয়া হতো। এখানে হচ্ছে 1908 সালে আর কি, 1908 সালে কানাইলাল দত্তকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, আর শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে বডিটা বার করে নিয়ে আসা হতো আর পাশের ঘরে পোস্টমর্টম করা হতো। এই সেলগুলো দেখতে পাচ্ছ, এখানে নেতাজি বিধানচন্দ্র রয়, যিনি হলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, চিত্তরঞ্জন দাস, তো ইত্যাদি আরও মানুষ ছিলেন এখানে। তা এটা কাঁচের কি দিয়ে আর কি, মানে বাক্সটা করা বুঝতে পারলাম না, সমাধি মতন। তো ইনি হচ্ছেন, দেখতেই পাচ্ছ সব মূর্তিগুলো আর কি করা রয়েছে যারা যারা ছিলেন। আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। তো ইনি এখানেই ছিলেন আইন অমান্য আন্দোলনের সময়। তো ইনি এখানেই আর কি ছিলেন 8 মাস মতন উনি ছিলেন। বাইরে দেখতে পেলে আলিপুর মিউজিয়ামে ঘুরলাম, ঘুরে খাওয়া দাওয়া করে এখন বাড়ি এলাম। এখন বাজে হচ্ছে 4:15। তো এখন এই 4:15 সময় বাড়ি চলে এসেছি। তো ছেলে তো যাবো করে ভীষণ আর কি কদিন ধরে আর কি মাথা খারাপ করে দিচ্ছিল। তো আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল, তা আজকে ফাইনালি নিয়ে গেলাম। স্কুলে ভর্তি করাতে গেছিলাম, তো তার জন্য ফেরার পথে ওকে ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো, মা ছেলে মিলে আমরা দুজনে ঘুরে চলে এলাম। পুরো মিউজিয়ামে ঘুরেছি বল বাবু। তো খাওয়া দাওয়া করলাম বাইরে মিউজিয়ামে ঘুরে। তো যাই হোক, খাওয়াটা তো করলাম, করে না পেটটা ঠিক ভরলো না। মানে দেখতেই পেলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম। তো ছেলের এত খিদে পেয়েছিল, আমার থেকে অর্ধেক ফ্রাইড রাইস ওকে দিয়ে দিয়েছি, তো আমার পেটটা এখনো ভরেনি। তো যাক, কোনো ব্যাপার নয়, ছেলে খেলেই মায়েদের খাওয়া হয়ে যায়। তো এখন কি করবি? আচ্ছা, এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, আমিও এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, একদম ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এখন একটু শোবো, কোনো কাজ নেই। এই ধরো বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে ভাত করবো। আজকে কোনো রান্না করব না, কোনো কাজ নেই। আজকে শুধু সেদ্ধ ভাত বানাবো, বানিয়ে কোনো রকমের রাত্রিটুকু খেয়ে শুয়ে পড়বো। আবার কাল থেকে শুরু হবে যেরকম ডেলি রান্না বান্না সেই। তো আজকের ব্লগটা কীরকম তোমাদের লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও, আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা কোনো ভিডিও। টাটা।